তো আজকের আমি তোমাদের করাবো তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 13-র যে ভেদ চ্যাপ্টারটা আছে সেটা আজকের আমি শুরু করব। তো দেখো, ভেদ চ্যাপ্টার শুরু করার আগে আমি আগে ভেদ জিনিসটা কি সেটা আগে ভালো করে বুঝে নেব। তো দেখো, ভেদ করানোর আগে আরও দুটো জিনিস তোমাদের জেনে নিতে লাগবে। সেটা হলো একটা হলো চলরাশি কী আর একটা হলো ধ্রুবক। এই দুটো জিনিস কি সেটা তোমাকে আগে জেনে নিতে হবে। চলরাশি তোমরা করেছো এর আগে। কি বলছে চলরাশি কোনগুলোকে বলা হয়? দেখো, চলো রাশি কথাটা মানে দেখো, চলো রাশি মানে চলমান, মানে যে রাশির মান পরিবর্তনশীল, অর্থাৎ যে রাশির মান পরিবর্তনশীল তাকে বলা হবে চলরাশি। আর যে রাশির মান স্থির মানে নির্দিষ্ট, মানে চলমান নয় অর্থাৎ পরিবর্তনশীল নয়, তাকে বলা হচ্ছে ধ্রুবক। কি বললাম? যে রাশির মান পরিবর্তনশীল অর্থাৎ পরিবর্তন হবে, বিভিন্ন অঙ্কে বিভিন্ন ধরনের হতে পারে, সেটাই হলো কি না চলরাশি। কিন্তু ধ্রুবক কোনো পরিবর্তন হবে না, স্থির থাকবে। ধ্রুবকের কোনো পরিবর্তন হয় না, স্থির থাকে, সেটাকে বলা হয় ধ্রুবক। ঠিক আছে? চলরাশি যেমন এ বি এক্স ওয়াই এবং ধ্রুবকগুলোকে 1 2 3 4 এগুলোকে বলা হয়। কীভাবে কেন বলা হয় বা কীভাবে হচ্ছে এটা, সেটা তোমাদেরকে আরও ডিটেলসে ভালো করে বোঝাচ্ছি। দেখো, আরও একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে ব্যাপারটাকে বোঝাচ্ছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, ধরো একটা চলরাশি আমি ধরলাম, ধরো একটা দুটো চলরাশি এক্স আর ওয়াই। ঠিক আছে? দুটো চলরাশি হচ্ছে এক্স আর ওয়াই। ঠিক আছে? দেখো, একটা সংখ্যা আছে, ধরো একটা সমাধান আছে কীরকম, ধরো এক্স সমান সমান 3y, এক্স সমান সমান 3y প্লাস ধরো 2 দিলাম। ঠিক আছে? এক্স সমান সমান 3y। এইবার দেখো, আমি দুটো জিনিস ধরলাম, একটা ওয়াই ধরলাম। ধরো ওয়াইকে আমি দুবার ধরলাম। একবার ওয়াইকে আমি কি ধরছি, একবার ওয়াইকে আমি প্রথমে 2 ধরছি আর একবার ওয়াইকে আমি 3 ধরবো। ঠিক আছে? দুবার করছি। দেখো, প্রথমে আমি এক্সকে তোমরা করেছিলে না ক্লাস 9-এ যখন গ্রাফ করছিলে, তখন এরকম করেছিলে না, এক্সের মান ওয়াইয়ের মান বসিয়ে এক্সের মান পাচ্ছিলে, ওয়াইয়ের মান চেঞ্জ করে চলে এক্সের মান পাচ্ছিলে, বা এক্সের মান বসিয়ে বসিয়ে ওয়াইয়ের মান পাচ্ছিলে, সেটাই এখানে করে দেখাচ্ছি। দেখো কীরকমভাবে, ধরো এক্সের মান ওয়াইয়ের জায়গায় মান বসাই। প্রথমে কত ধরেছি আমি? 2। তাহলে দেখো বসাচ্ছি, ওয়াইয়ের জায়গায় মান বসালাম কত? 2 প্লাস 2। তাহলে এক্স ইকুয়াল টু 3 দুগুণে 6 প্লাস 2। তাহলে এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত? দেখো 8। তাহলে এক্স এর মান কত বেরোলো? দেখো 8। ঠিক একইভাবে আবার এই সমাধানটায়, মানে এই সমীকরণটায়, এই যে সমীকরণটা, এই সমীকরণে আমি আবার ওয়াইয়ের মান পরিবর্তন করছি। দেখো 3। তাহলে এক্স ওয়াইয়ের মান পরিবর্তন করলাম, ওয়াই ইজিক্যাল টু এবার 3 ধরলাম প্লাস 2। তাহলে দেখো এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 3 3 9 প্লাস 2। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 9 আর 2 11 দেখো হচ্ছে। তার মানে দেখো, ভালো করে দেখো, কি বললাম যে চলরাশি কোনগুলোকে বলা হয়? যাদের মান প্রত্যেকটা অঙ্কতে পরিবর্তন হতে পারে, প্রত্যেক ক্ষেত্রে পরিবর্তনশীল, তাকে বলা হয় চলরাশি। ভালো করে লক্ষ্য করে দেখো। দেখো এখানে ওয়াই প্রথমে বেলা আমি ওয়াই ধরেছিলাম কত? 2। দেখো এক্স বেরিয়েছিল কত? 8। দেখো ওয়াইকে 2 ধরেছি, এক্সের 8 বেরিয়েছে। পরের অঙ্কতে মানে পরের সমীকরণে দেখো, ফের সমীকরণটাতে আমি ওয়াইয়ের মানকে 3 ধরলাম, 3 ধরলে এক্সের মান কত বেরোলো? দেখো 11। তাহলে একবার বেরিয়েছে এক্সের মান 8 আর একবার ওয়াইয়ের মান 3 ধরে এক্সের মান কত বেরিয়েছে? 11। দেখো পরিবর্তন হচ্ছে না, প্রতি ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে না। আমি যদি ওয়াইকে যদি আবার চেঞ্জ করি, আবার এক্সও চেঞ্জ হবে। কি বললাম? ওয়াইকে যদি আবার চেঞ্জ করি, এক্সও চেঞ্জ হবে। তার মানে এগুলোকে কি হচ্ছে? এগুলো সব চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা অঙ্কে, মানে প্রতি ক্ষেত্রেই চেঞ্জ হবে। অর্থাৎ এক্স ওয়াই এগুলো কি পরিবর্তনশীল। এ বা বি, এখানে এ বি ধরো যা এ বি সি ডি যা ধরো, বা এক্স ওয়াই যা ধরো, তার মানে প্রত্যেকটাই পরিবর্তনশীল। তাই এগুলোকে লিখেছি দেখো এ বি সি। তাহলে চলরাশি কোনগুলোকে তাহলে আমি বলছি, তাহলে চলরাশি বলছি আমি কোনগুলোকে, তাহলে দেখো ভালো করে দেখো, চলরাশি তাহলে আমরা বলছি হচ্ছে এই যে এক্স ওয়াই বা এ বি, এগুলো হচ্ছে চলরাশি। আর তোমার কি বলে ধ্রুবক এখানে কোনগুলো হচ্ছে? দেখো ধ্রুবক ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে ধ্রুবক কোনগুলো হচ্ছে? ধ্রুবক মানে যেগুলো নির্দিষ্ট। ভালো করে দেখো, এখানে 3 ছিল, এইখানে কি 3-এর পরিবর্তন অন্য কিছু হয়েছে? বা এখানে 2 ছিল, এখানে কি 2-এর পরিবর্তন অন্য কিছু হয়েছে? দেখো পরিবর্তন হয়ে কিছু চেঞ্জ হয়েছিল? কিছুই কিন্তু চেঞ্জ হয়নি, একই আছে। অর্থাৎ সংখ্যাগুলো যেগুলো আছে, যে সংখ্যাগুলো আছে, সেই সংখ্যাগুলো কোথাও কিন্তু পরিবর্তন হয়নি। এখানে 3 ছিল, এখানেও 3 আছে, এখানে 2 আছে। দেখো এখানেও 3 হয়েছে, এখানে দেখো 3 আছে, কোনো পরিবর্তন হয়নি। দুটো অঙ্কতে দেখো সংখ্যাগুলো কিন্তু কোনো পরিবর্তন নেই। পরিবর্তন কি হয়েছে? এক্স আর ওয়াই এর মান। তাহলে এক্স আর ওয়াই এগুলো হচ্ছে চলরাশি, আর এই সংখ্যাগুলো অর্থাৎ 1 2 3 এগুলো হচ্ছে ধ্রুবক। এগুলো প্রতিটা অঙ্কে কোনো চেঞ্জ হয় না। তোমরা কোনোদিন শুনেছো একটা অঙ্কতে এক্স একরকম ধরি, আবার অন্যটাকে ধরি এক্স অন্যরকম ধরি না? একটা অঙ্কতে ধরি এক্স ইকুয়াল টু 2, নাকি না? আবার অন্য অঙ্কতে ধরি এক্স ইকুয়াল টু 3। কিন্তু কোনো সময় ধরো যে 1 ইকুয়াল টু 2 এরকম হয়, 1 একই হয়, 2 2ই হয়, 3 3ই হয়। এগুলো কোনোদিন পরিবর্তনশীল হয় না, এগুলো কি হয়? স্থির হয়। তাই জন্য এগুলোকে কি বলা হয়? ধ্রুবক বলা হয়। এগুলোকে কি বলা হয়? ধ্রুবক বলা হয়। ধ্রুবককে না এই অঙ্কের ক্ষেত্রে মানে ভেদের ক্ষেত্রে কে বলে ধরা হয়? ধ্রুবককে
কে বলে লেখা হবে। তুমি অন্য কিছু লিখতে পারো, কিন্তু এই ভেদের ক্ষেত্রে কে বলেই সাধারণত লেখে থাকে, তাই জন্য কে বলে লিখবে। ধ্রুবক বলতে আমরা কি বুঝবো, কে মানেই ধ্রুবক, মানে ধ্রুবকের পরিবর্তে তুমি কে লিখতে পারো। এইবারে দেখো এই দুটো কি বললাম বুঝতে পেরেছো তো। এইবার দেখো ভেদ কি, ভেদ হচ্ছে দুটো চলরাশির মধ্যে যদি একটিকে পরিবর্তন করা হয়, দুটো চলরাশি কি ধরেছিলাম এক্স আর ওয়াই, দেখো যে দুটোর মধ্যে যদি একটিকে পরিবর্তন করা হয়, ওয়াইকে পরিবর্তন করেছিলাম আমি, দুটোর মধ্যে যদি একটিকে পরিবর্তন করা হলে তাহলে আরেকটিও সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে। দেখো ওয়াইকে পরিবর্তন করেছি, এক্স ওয়াইকে পরিবর্তন করেছি, ওয়াইকে 2 এর বদলে 3 করেছি, এক্স দেখো পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ একটা পরিবর্তন করলে যখন আর একটা চলরাশি পরিবর্তন হয় তখন সেটাকে আমরা কি বলবো, ভেদ। তাহলে ব্যাপারটাকে আরেকবার বলি, ভেদ বলতে আমরা কি বলছি, যখন একটা মানে চলরাশিকে পরিবর্তন করলে আরও একটা তার সঙ্গে সঙ্গে পরিবর্তন হবেই হবে, তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার কি বলবো, ভেদ বলবো। কি বললাম বুঝতে পেরেছো। এইবার আমি করাবো হচ্ছে তোমাদের ভেদের প্রকারভেদ, অর্থাৎ ভেদকে কয় ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, তাহলে আমি এটা মুছছি। তো দেখো এবার আমি কি বললাম, এবার আমি দেখবো ভেদ কয় ভাগে ভাগ করা। ভেদকে 2 ভাগে ভাগ করা হয়। কি কি, একটা হলো সরল ভেদ আর একটা হলো ব্যস্ত ভেদ। সরল ভেদকে ঠিক এরকম লেখা হয়, কি আমি জানি না, আমি এখনো বোঝার দরকারই নেই। ব্যস্ত ভেদকে কেমন লেখা হয়, ঠিক এরকম লেখা হয়। কি এই ব্যস্ত ভেদ সরল ভেদ, আগে নর্মালভাবে বলি, তোমরা এর আগেও করেছো। সরল ভেদ আর ব্যস্ত ভেদ কিছুই না, তোমাদের জানা জিনিস। কিরকম, যেমন সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক করেছিলে, মনে আছে? সরল সম্পর্কে কি ছিল, যদি একটা বেড়ে যায়, যদি দুটো জিনিসের মধ্যে ধরো লেখা আছে বইয়ের দাম বা বইয়ের দাম আর বইয়ের পরিমাণ, দুটোর মধ্যে যদি একটা বাড়ে আর একটাও কি হবে, সঙ্গে সঙ্গে বাড়বে। অর্থাৎ দুটো বইয়ের দাম ধরো 4 টাকা, দুটো বইয়ের দাম 4 টাকা, তাহলে 4টে বইয়ের দাম কত হবে, আরও নিশ্চয়ই বেশি হবে। অর্থাৎ একটা বাড়লে মানে পরিবর্তন হবে, কিন্তু একটা বাড়লে আর একটা বাড়বে, তখন সেটাকে, বা একটা কমলে আর একটা কমবে, সেটাকে আমরা কি বলবো, সরল ভেদ। অর্থাৎ একটা যদি বাড়ে, যদি এক্স বাড়াই ওয়াইও বাড়বে, এক্স কমালে ওয়াইও কমবে, সেটাকে আমরা কি বলবো, সরল ভেদ। এই জিনিসটা কি আমি পরে আসছি। ব্যস্ত ভেদে সেম জিনিস করেছিলাম আমরা। ব্যস্ত সম্পর্কে আমরা কি বলেছিলাম, যে একটা যদি বাড়ে আর একটা যদি কমে, অর্থাৎ একটা বাড়লে আর একটা কমে। ধরো 10 জন লোক একটা কাজ 20 দিনে করবে, 10 জন লোক একটা কাজ 20 দিনে করবে। ঠিক আছে, এখন আমাকে কাজটা 2 জন আসেনি, রয়েছে কত, 8 জন, তাহলে 8 জন লোক ওই কাজটা কদিনে করবে, তাহলে আর লোক যখনই কমে যাবে কাজটা নিশ্চয়ই তাড়াতাড়ি শেষ করতে হবে, আরও বেশি দিনে শেষ করতে হবে। তাহলে দেখো লোক কমে গেল কিন্তু সময় বেড়ে গেল, অর্থাৎ কাজের পরিমাণ যখনই, লোক সংখ্যা যখনই কমবে কাজের পরিমাণ মানে কি বলে, হ্যাঁ কাজের পরিমাণ তখনই বেড়ে যাবে, মানে সময় বেড়ে যাবে। মানে কি, যখনই, তার মানে কি বোঝাচ্ছে, যে একটা বাড়লে আর একটা কমে। অর্থাৎ ধরো সময়, ধরো তোমার লোক সংখ্যা আর সময়, ধরো একটা 10 জন লোক একটা কাজ 20 দিনে করে, ঠিক আছে, কিন্তু দেখা গেলো 5 জন চলে গেছে, তাহলে এই কাজটা 5 জন লোক মিলে করবে, তাহলে নিশ্চয়ই 5 জন লোক আর 20 দিনে করতে পারবে না। 5 জন লোককে এই কাজটা কদিনে করতে হবে, আরও বেশি দিনে, নিশ্চয়ই বেশি দিনে করতে হবে। তাহলে দেখো ধরে নিলাম 5 জন লোক, এটা দরকার 30 দিনে করবে, কথায়। তার মানে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, লোক ছিল 10, লোক সংখ্যা এখন কমেছে, লোক সংখ্যা যখনই কমেছে সময় দেখো বেড়ে গেছে, তার মানে একটা কমলে একটা বাড়ে। ঠিক উল্টো, একটা বাড়লে একটা কমলে, অর্থাৎ মানে উল্টো হলে, যদি একটা কমে একটা বাড়ে, অথবা যদি একটা বাড়ে আর একটা তাহলে কমবে, যদি এরকম সম্পর্ক হয় সেটাকে আমরা কি বলতাম, সরল সম্পর্ক। এখানে সেটাকে কি বলবো আমরা, এরকম যদি হতো তাহলে সেটাকে কি বলতাম আমরা, ব্যস্ত সম্পর্ক। এখানে সেটাকে কি বলবো আমরা, ব্যস্ত ভেদ। ঠিক আছে, আমি একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটাকে বোঝাচ্ছি, তোমরা তাহলে ব্যাপারটাকে বুঝতে পারবে। দেখো লক্ষ্য করে দেখো, আমি এই জিনিসটা কিভাবে আসলো সেটা তোমাদেরকে ব্যাপারটাকে বোঝাচ্ছি। ধরো আমি একটা সংখ্যা লিখলাম, ধরো এক্স, দুটো চলরাশি এক্স আর ওয়াই, দুটো চলরাশি কি কি, এক্স মানে হচ্ছে, ধরলাম আমি এক্স মানে হচ্ছে বই এর সংখ্যা, এক্স মানে হচ্ছে বইয়ের, দাঁড়াও মুছে করছি আমি, ব্যাপারটা তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এক্স, দুটো চলরাশি কি কি, এক্স মানে হচ্ছে বইয়ের সংখ্যা, ধরলাম একটা বইয়ের সংখ্যা, ঠিক আছে, বইয়ের সংখ্যা, সেটাকে এক্স বলে ধরলাম। আর একটা কি বলে ধরলাম, আর হচ্ছে বইয়ের দাম, ওটাকে ওয়াই বলে, দুটো চলরাশি নিলাম। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করে এবার তোমরা দেখো। তাহলে দেখো বইয়ের সংখ্যা ধরলাম 5, 10, 20, তাহলে দেখো পাঁচটা বইয়ের দাম সাপোজ ধরো 10 টাকা,
10টা বইয়ের দাম নিশ্চয়ই তাহলে কম হবে না, কি হবে বেশি হবে, তাহলে 20 করলাম, আর 20টা বইয়ের দাম 40 টাকা। তাহলে দেখো 5টা বইয়ের দাম যদি 10 টাকা হয়, 10টা বইয়ের দাম তাহলে কত হচ্ছে, বেশি হবে, কত হবে 20 টাকা হচ্ছে। 10টা আর 20টা বইয়ের দাম কত হবে, বেশি হবে। দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, বইয়ের সংখ্যা যত বাড়ছে দাম কিন্তু তত পরিমাণ বাড়ছে। তার মানে ভালো করে লক্ষ্য করে দেখো, একটা যদি বাড়ে আর একটাও সঙ্গে সঙ্গে বাড়ছে, অর্থাৎ এক্স যদি বাড়ে ওয়াইও কি সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখো, এক্স বাড়ছে 5 থেকে 10, 10 থেকে 20, ওয়াইও দেখো বাড়ছে, 5-এর ক্ষেত্রে 10 ছিল, 10-এর ক্ষেত্রে 20 হয়ে গেছে, 20-এর ক্ষেত্রে 40। অর্থাৎ কি মানে সরল সম্পর্ক কখন হচ্ছে, যখন একটা বাড়লে আর একটা যখন বাড়ে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা সরল সম্পর্ক। এইবার ভালো করে শুনে নাও, এবার মানে ভেদের ক্ষেত্রে সরল ভেদ কিরকম আকারে থাকে বলতো, ভাগ আকারে থাকে। সরল ভেদে এক্স দুটো চলরাশি কেমন আকারে থাকে বলতো, ভাগ আকারে। এই যে এক্স আর ওয়াই দুটো চলরাশি কি আকারে থাকে, ভালো করে শুনে নাও, ভাগ আকারে থাকে, ভাগ আকারে। ভালো করে ঠান্ডা মাথায় এই জিনিসটাকে বোঝো। সরল ভেদে মানে ভেদের ক্ষেত্রে সরল ভেদে এক্স আর ওয়াই কি আকারে থাকে বলতো, কি আকারে থাকে বলতো, ভাগ আকারে থাকে। কি আকারে থাকে, ভাগ আকারে। তাহলে ভালো করে লেখা দেখো, যদি ভাগ আকারে থাকে তাহলে আমি যদি প্রত্যেকটা জিনিসকে এখানে বসাই, ভালো করে লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা জিনিসকে আমি এখানে বসাচ্ছি, 20, 40 প্রত্যেকটা জিনিস। তাহলে আমি কাটাকুটি করি, 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 দুগুণে 10, ঠিক আছে। 10 দিয়ে কাটলে 10 0 0 কেটে গেল, 1-এর 2, 0 0 কেটে গেল, 2 1-কে 2, 2 দুগুণে 4। এটা কিন্তু 1-এর 2 রয়েছে, হ্যাঁ। তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করে দেখো কি থাকছে, প্রত্যেকটা ক্ষেত্রেই থাকছে দেখো 1-এর 2, মানে কি প্রত্যেকটা ক্ষেত্রেই কি আসছে দেখো, একটা নির্দিষ্ট সংখ্যা, স্থির সংখ্যা, প্রতিটা ক্ষেত্রে একই সংখ্যা আসছে, সংখ্যা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, প্রতিটা ক্ষেত্রে দেখো একই সংখ্যা আসছে। এর ক্ষেত্রে 1-এর 2, এর ক্ষেত্রে 1-এর 2, এর ক্ষেত্রে 1-এর 2, অর্থাৎ পরিবর্তনশীল নয়, স্থির। আমি কি বলেছিলাম যে স্থির আসলে সেটাকে কি বলি আমরা, ধ্রুবক বলি। তাহলে এই 1-এর 2টা কি, এক্স আর ওয়াই 1-এর 2টা কি, ধ্রুবক। কি বলি আমরা এটাকে, ধ্রুবক। ভালো করে বোঝো ব্যাপারটাকে, এটাকে আমরা কি বলবো, ধ্রুবক, যাকে আমরা কি বলে চিহ্নিত করি, ভেদের ক্ষেত্রে কে বলি। কি বলি আমরা, কে বলে চিহ্নিত করবো। কি বলে করবো, কে বলে। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখো, ব্যাপারটা দাঁড়াচ্ছে দেখো, এক্স ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু 1-এর 2 এর বদলে আমি কি লিখলাম, কে লিখলাম, বা ধ্রুবক সংখ্যা, মানে কে মানে তো ধ্রুবক, ধ্রুবক কথাটা না লিখে আমি কে লিখলাম, ধ্রুবক কথাটা না লিখে আমি কি লিখলাম, কে। এইবার দেখো আমি ক্রস গুণ করব, ক্রস যদি আমি গুণ করি কিরকম দাঁড়াচ্ছে, এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই। তাহলে এক্স সমান সমান কি দাঁড়ালো দেখো, কে ইন্টু ওয়াই দাঁড়ালো, হলো। এইবার জিনিসটা তোমরা ভালো করে খেয়াল রাখো, এই ব্যাপারটাকে ভালো করে বুঝে নাও, সমান সমান কে, ঠিক আছে, এটা মানে হচ্ছে ধ্রুবক। এই পুরো কথাটাকে, এই যে পুরো কথাটাকে সমান সমান কে, এটা তো ধ্রুবক আর সমান সমান আছে, এই পুরোটাকে অর্থাৎ এক্স আর ওয়াই এখানের মধ্যে কি সম্পর্ক আছে দেখো, ধ্রুবক সম্পর্ক। তার মানে যদি ভেদের আকারে মানে কিভাবে রয়েছে এখানে, তাহলে বলতে পারি ধ্রুবক হয়ে যাওয়া মানে যখনই অঙ্কের মধ্যে ধ্রুবক চলে আসবে তখনই এটা কি হয়ে যাবে, ভেদে পরিবর্তন হবে। তাহলে অঙ্কটা কেমন আকারে আছে, এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই আছে হচ্ছে ভেদ আকারে আছে। কি আকারে আছে, ভেদ আকারে। ভালো করে ব্যাপারটাকে বোঝো। কি বলছে, আমি কি আসলো দেখো এখানে সমান সমান কি, মানে ধ্রুবক আসলো। ধ্রুবক কোথায় আসে, আমি বললাম ভেদে ধ্রুবক এসছে। তাহলে ধ্রুবক এসছে মানে কি, চলরাশি একটা আর একটা কিছু ধ্রুবক হচ্ছে। তাহলে ধ্রুবক যদি হয় তাহলে কি হচ্ছে দেখো ভালো করে দেখো, এই যে এই জিনিসটার বদলে আমি কি লিখবো, এই জিনিসটা মানেটা কি বলতো, মানে এক্স ধ্রুবক ওয়াই হচ্ছে, তাই তো। তাহলে আমি এটাকে কেমনভাবে লিখবো বলতো, এই জিনিসটাকে তুলে ওই জিনিসটার বদলে আমি লিখবো এই ধ্রুবক চিহ্নটা, ভেদ চিহ্নটা দেবে, এটাকে বলা হয় ভেদ চিহ্ন। এটাকে কি বলা হয়, ভ্যারিয়াস বা ভেদ চিহ্ন। অর্থাৎ এক্স আর ওয়াই কেমন আকারে রয়েছে, এই ভেদ সহকারে রয়েছে। তাহলে এক্স এই চিহ্নটার বদলে কিন্তু এই যে এই চিহ্নটার বদলে কি রয়েছে, ভ্যারিয়াস সাইনে রয়েছে। এই হলো ভ্যারিয়াস সাইনে রয়েছে। তাহলে এক্স ভ্যারিয়াস ওয়াই, দেখো এটাই ছিল না সরল ভেদে, কি ছিল, এক্স ভ্যারিয়াস ওয়াই। কি ছিল সরল ভেদে, এটাই তো ছিল, হ্যাঁ কি না, দেখো তাই এসছে এক্স ভ্যারিয়াস ওয়াই। কি বললাম বুঝতে পেরেছো। এইবার আমি আসবো হচ্ছে সরল ভেদ বলছি, এইবার আমি আসবো কি না, ব্যস্ত ভেদ। কি করবো আমি, ব্যস্ত ভেদ। ব্যস্ত ভেদটা কিরকম, আমি এখানটায় করছি ব্যস্ত ভেদটা, এটা মুছছি। তাহলে ব্যস্ত ভেদটা দেখো আমি এইখানটায় করছি। কি জিনিস ব্যস্ত ভেদ, সেম ভাবে এখানে কি ধরবো, আমি দুটো জিনিস ধরবো। একটা হচ্ছে লোক সংখ্যা, ধরো কোনো একটা কিছু লোক সংখ্যা
লোক সংখ্যা আর সময়, লোক সংখ্যাকে এক্স দিয়ে ধরলাম আর সময়, ঠিক আছে, সময়কে আমি ওয়াই বলে ধরলাম। এবার আমি কিছু সংখ্যা এখানে লিখছি, ধরো 6, 10, 3, 20, 12, 5, এটা আমি লিখলাম। কি লিখলাম আমি বলছি তোমাদেরকে, ভালো করে লক্ষ্য করে দেখো। আমি কি বললাম? লোক সংখ্যা আর সময়। আমি কি করছি? ব্যস্তভেদ। ব্যস্তভেদ মানে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক কোনটাকে বলে? আমরা তোমাদের করেছো এর আগে, যে যদি একটা বারে, যদি দুটো চলরাশির মধ্যে একটা বারে আর একটা যদি কমে যায়, মানে দুটোর মধ্যে যদি একটা বাড়ে একটা কমে, অথবা একটা যদি কমে যায় আর একটা সঙ্গে সঙ্গে তার বেড়ে যাবে, এই সম্পর্কটাকেই বলা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে খেয়াল দেখো, 6 জন লোক, ধরো এখানে মাঠ আছে, এই মাঠটা, 6 জন লোক মাটি খনন করছে। 6 জন লোক মাটি খনন করতে কতদিন সময় নিচ্ছে? 10 দিন সময় নিচ্ছে। 6 জন লোক একটা মাটি খনন করতে 10 দিন সময় নিচ্ছে, ঠিক আছে? তাহলে 6 জন লোক কন্ট্যাক্ট নিচ্ছে যে 6 জন লোক এই কাজটা 10 দিনের মধ্যে শেষ করে দিতে পারবে। কিন্তু কোনো কারণে 3 জন চলে গেছে, কোনো কারণে 3 জন চলে গেছে, রইল পরে কতজন? দেখো 3 জন। তাহলে 3 জন কি এই কাজটা 10 দিনে শেষ করতে পারবে? 3 জন কি এই কাজটা 10 দিনে শেষ করতে পারবে? পারা সম্ভব নয়, কারণ লোক কমে গেল মানে তো কাজ 10 দিনে শেষ করতে তো পারবেই না, কমে গেছে তো লোক। তাহলে আরো বেশি দিন সময় লাগবে, তাহলে ধরলাম 20 দিন সময় লাগছে, ঠিক আছে? সেম ক্ষেত্রে, ঠিক আছে, দেখ এবার হচ্ছে 12 লিখেছি। দেখো ধরো 6 জন ছিল, এখন কাজটাকে কি করতে হবে? বললো যে আরো তাড়াতাড়ি কাজটাকে করে দাও। তাড়াতাড়ি কাজটা করে লোক আরো বললো আমার আরো বেশি লোক আছে, আমি কি তাড়াতাড়ি কাজটা করে দেবো? বললো হ্যাঁ। বলে কজন আছে? টোটাল আমরা 12 জন আছি। তাহলে দেখো 6 জন একটা কাজ কদিনে কমপ্লিট করতো? 10 দিনে। এখন এই মুহূর্তে কতজন বলছে? আমরা 12 জন আছি। বলছে 12 জন তো ভালো কথা, তাহলে 12 জন যদি লেগে যায়, 6 জনের বদলে যদি 12 জন লেগে যায়, কাজটা নিশ্চয়ই আরো তাড়াতাড়ি করে ফেলবে, মানে কম সময় লাগবে। দেখো 5 দিন সময় লেগেছে। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে দেখো যখনই লোক সংখ্যা দেখো 6 থেকে 10 ছিল, লোক সংখ্যা কমেছে, সময় বেড়ে গেছে। আবার দেখো লোক সংখ্যা বেড়েছে, সময় কমে গেছে। অর্থাৎ দেখো একটা কমলে একটা বাড়ছে, অথবা একটা বাড়লে আর একটা কমছে। তাহলে উল্টো সম্পর্ক হচ্ছে বাড়ছে কমছে। একটা বাড়লে মানে একটা যদি বাড়ে আর একটা কি হচ্ছে? কমছে। তাহলে এই ধরনের সম্পর্ক হলে, বা একটা কমছে একটা বাড়লে, এই ধরনের সম্পর্ক যখন হবে তখন সেটাকে কি বলবো? আমরা ব্যস্ত ভেদ বলবো, ঠিক আছে? এবার তোমাদের দেখো, সরল ভেদে দুটো চলরাশি কি আকারে ছিল? ভাগ আকারে ছিল। কি আকারে ছিল? ভাগ আকারে ছিল, তাই তো? কিন্তু ব্যস্ত ভেদে দুটো মানে চলরাশি কি আকারে থাকে? গুণ আকারে থাকে। ভালো করে বুঝে নাও, গুণ আকারে থাকে। কি আকারে থাকে? গুণ আকারে থাকে। এটা কিন্তু মাথায় রাখবেই যে সরল ভেদের মধ্যে দুটো চলরাশি কি মানে কি আকারে থাকে? ভাগ আকারে থাকে, মানে ভাগ আকারে থাকে। আর ব্যস্ত ভেদের দুটো চলরাশি কি আকারে থাকে? গুণ আকারে থাকে, ঠিক আছে? ব্যাস, এবার আমি করি। তার মানে গুণ মানে দুটোকে এক্স আর ওয়াই গুণ হবে। ধরো 6 গুণ 10, 3 গুণ 20 সমান সমান 12 গুণ 5, 6 10 60, 3 দুগুণে 6 60, 5 12 60। ভালো করে লক্ষ্য করে দেখো, এক্স ওয়াই প্রত্যেকটা ক্ষেত্রে দেখো কি এসছে? দেখো 60 60 60, মানে কি? এক্স ওয়াই প্রত্যেকবারই কত এসছে? 60 এসছে। পরিবর্তন কি হয়েছে? দেখো পরিবর্তন হয়নি, প্রত্যেকটা ক্ষেত্রেই কত এসছে? 60 এসছে। প্রত্যেকটা ক্ষেত্রে কত এসছে? 60। তার মানে কি এসছে? একটা নির্দিষ্ট সংখ্যা। নির্দিষ্ট সংখ্যা মানে কি বলি আমরা? সেটাকে ধ্রুবক বলি। কি বলি আমরা? ধ্রুবক বলি, তাই তো? কি সংখ্যা এসছে? ধ্রুবক সংখ্যা, যেটাকে আমরা কে বলে নিচ্ছি, কে বলে ধরে নিচ্ছি কে। তাহলে দাঁড়াচ্ছে কত? দেখো এক্স আর ওয়াই ইকুয়াল টু কে। ভালো করে ব্যাপারটা করছে। কত দাঁড়ালো? এক্স ওয়াই ইজিক্যাল টু এক্স ওয়াই, তাহলে কত দাঁড়ালো? দেখো কে দাঁড়ালো, হ্যাঁ কি না? তাহলে আমি এবার কি করবো? ওয়াইটাকে ওদিক পাল্টে দিচ্ছি। ওদিক পাঠিয়ে দিলে কি দাঁড়াচ্ছে? দেখো কে ইকুয়াল টু 1/y হলো। এইবার দেখো এই অঙ্কটা বেলা কি করেছিলাম? এই যে জিনিসটাকে তুলতে গেলে আমি কি বললাম? এটা হচ্ছে ভেদ সম্পর্ক। এদের দুজনের মধ্যে এখন কি সম্পর্ক? যেহেতু ধ্রুবক চলে এসছে, তাহলে এটা কি সম্পর্ক? এক্স আর ওয়াইয়ের মধ্যে ভেদ সম্পর্ক। কেমনভাবে লিখবো ভেদ চিহ্নটা? এই যে ভ্যারিয়াস বা ভেদ চিহ্ন, এই 1/y কার পরিবর্তে? এই যে সমান 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 কে এর পরিবর্তে আমরা সেটাকে কি লিখি? ভেদ আকারটা ঠিক এইরকম ভাবে লিখি। এটাকে এরকম ভাবে লিখতে পারি, ঠিক আছে? তাহলে দাঁড়ালো দেখো, দেখো এই জিনিসটা এখানে করা ছিল, তাহলে এই জিনিসটা কিভাবে আসলো? বুঝতে পেরেছো তো কিভাবে এই জিনিসটা আসলো?
এই যে এক্স এক্স ভ্যারিয়াস এম বাই ওয়াই। কী বলে বুঝতে পারছো? তাহলে আশা করি তোমরা ভেদ জিনিসটা কি বুঝালাম, তোমরা পুরোপুরিভাবে বুঝতে পেরেছো যে সরল ভেদ তোমার ব্যস্ত ভেদ কি। আরও একটা ভেদ রয়েছে, সেটা হলো যৌগিক ভেদ। আরও একটা ভেদ রয়েছে, সেটাকে বলা হয় যৌগিক ভেদ। সেটাও একটু বুঝিয়ে দিই তোমাদের। দেখো আমি এটা মুছছি এখানে, হ্যাঁ, সেটাও একটু বুঝিয়ে দিই। তাহলে এই দুটোই মেন, এই সরল ভেদ আর ব্যস্ত ভেদই মেন। আরও একটা আসবে, সেটাকে বলা হয় যৌগিক ভেদ। কি যৌগিক ভেদ সেটা তোমাদেরকে একটু বলি। দেখো একটুখানি জিনিস লাগবে খালি, সেই জিনিসটাও তোমাদেরকে বলে দিচ্ছি আমি। না, যৌগিক ভেদটা কি দেখো, তাহলে যৌগিক ভেদটা কি এবার আমরা জেনে নিই। না, যৌগিক ভেদ কিছুই না, একদম নর্মাল একটা যৌগিক ভেদ। ঠিক আছে, কি জিনিস? ধরো দুটো চলরাশি এক্স আর ওয়াই। প্রথমে বলছে এক্স ওয়াই আর জেড তিনটে সংখ্যা, তিনটে চলরাশি নিলাম আমি। কটা নিলাম? এক্স ওয়াই আর জেড তিনটে চলরাশি নিলাম। এইবার তোমাকে বলছে যে এক্সের সঙ্গে ওয়াই সরল ভেদে রয়েছে। এক্সের সঙ্গে ওয়াই সরল ভেদ মানে এরকম এরকম রয়েছে। আবার বলছে প্রথমে এক্সের সঙ্গে ওয়াই কিসে রয়েছে? সরল ভেদে। আবার বলছে এক্সের সঙ্গে জেড, এই এক্সের সঙ্গে জেড কি ভেদে রয়েছে বলো তো? না, ব্যস্ত ভেদে রয়েছে। তাহলে এক্সের সঙ্গে জেড কি ভেদে রয়েছে? ব্যস্ত ভেদে রয়েছে। ভালো করে দেখো, প্রথমে আছে এক্সের সঙ্গে ওয়াই সরল ভেদে, আবার এক্সের সঙ্গে ওয়াই রয়েছে কি? জেড ভেদে। এই সরি, ব্যস্ত ভেদে। ব্যস্ত ভেদে তো এরকম না, সরি, ব্যস্ত ভেদে মানে 1/z এই ভেদে রয়েছে। এইবার কি করব? এই দুটো জিনিসকে একটাতে পরিণত করব, এই দুটো জিনিসকে একটাতে পরিণত করব, সেটাকেই বলা হবে যৌগিক ভেদ। তাহলে কেমনভাবে করবো? দুটোতে এক্স আছে, তাহলে এক্স রইলো, তাই তো? এক্সটা দুজনের মধ্যে রয়েছে, ফার্স্টে এক্স এক্স বসিয়ে দিলাম। তাহলে পড়ে রইলো কত? দেখো এখানে পড়ে রইলো ওয়াই আর নিচে কত? জেড। এই দুটোকে একটা জায়গায় নিয়ে আসলাম, এই দুটোকে একটা জায়গায় নিয়ে আসলাম। নিয়ে আসলে কি একটা এক্সে পরিণত হয়ে গেল। তাহলে ওয়াই আর ডিভাইডেড বাই জেড। এই হলো তোমার যৌগিক ভেদ। এটাই হলো যৌগিক ভেদ। এটা কাজে লাগবে তোমাদের পরে, ঠিক আছে? মেন হচ্ছে তোমার সরল ভেদ আর ব্যস্ত ভেদ, এটাই হচ্ছে মেন। এটা পারলে দুটোকে কি করে অ্যাকচুয়ালি কি হয়, এই দুটোকে এক জায়গায় করে পাঞ্চ করে নেবে, এক জায়গায় করাকে, সেটাই হলো যৌগিক ভেদ। কি বললাম বুঝতে পারো? আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। তো চলো এইবার জিনিসটাকে আরো ভালো বোঝানোর জন্য আমরা তোমাদের বই থেকে অঙ্ক শুরু করি। তো চলো অঙ্ক করি। তো দেখো তোমাদের আজকে প্রথমে যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 13 কোষে দেখি 13 1 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখো। দুটি এ ও বি এর সম্পর্কিত মানগুলি হলো এ বাই বি দিয়েছে। দেখো মানগুলো দেখো, এ যখন 25 হয় বি তখন 10 হয়, এ যখন 30 হয় বি তখন 12 হয়, এ যখন 45 হয় বি তখন 18 হয়, এ যখন 250 হয় বি তখন 100 হয়। তারপর বলেছে দেখো এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে, মানে কোনো ভেদ সম্পর্ক আছে কি, যদি তা নির্ণয় করো এবং ভেদ ধ্রুবকের মান লিখি, এটা তোমাকে বের করতে বলেছে। তাহলে ভালো করে দেখো, দুটো চলরাশি আছে এখানে, কি আছে? একটা এ আর একটা বি, দুটো চলরাশি আছে। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এই দুটো চলরাশি আমি কি বলেছিলাম যে দুটো চলরাশি যখন একটা বাড়লে, দুটো চলরাশির মধ্যে যদি একটা বাড়লে আর একটা যদি বাড়ে, অথবা একটা কমলে যদি আর একটা কমে, তাকে সেটাকে আমরা কি বলি? সরল ভেদ সম্পর্ক, তাই তো? আর যদি একটা বাড়ে মানে একটা বাড়ছে বেড়ে যাচ্ছে আর একটা কমে যাচ্ছে, অথবা একটা কমে যাচ্ছে আর একটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ উল্টো সম্পর্ক যদি হয়, তখন সেটাকে কি বলি আমরা? ব্যস্ত ভেদ সম্পর্ক। ঠিক আছে? তাহলে এই অঙ্কটার মধ্যে দেখো ভালো করে, এ দেখো 25 তখন বি ছিল 10, এ দেখো বেড়ে যাচ্ছে, কত হয়ে যাচ্ছে? 25 থেকে বেড়ে কত হয়ে গেল? 30। সেক্ষেত্রে দেখো বিও দেখো বেড়ে গেল, 10 থেকে 12 হয়ে গেল। আবার দেখো বি যখন এ তখন 30 থেকে 45-এ গেল, বি তখন 12 থেকে 18 গেল। অর্থাৎ এ থেকে কি বোঝা যাচ্ছে যে এ চলরাশিটা যদি বাড়ে, সঙ্গে সঙ্গে বি চলরাশিটাও বেড়ে যাচ্ছে, অর্থাৎ এ বাড়লে বিও বাড়ছে, অর্থাৎ একটা চলরাশি বাড়লে আর চলরাশিও বাড়ছে। তাহলে এটা কি সম্পর্ক বোঝা যাচ্ছে? পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই যে ভেদটা, এটা হচ্ছে সরল সম্পর্ক, মানে সরল ভেদ সম্পর্ক রয়েছে। এ ও বি এর মধ্যে কি সম্পর্ক রয়েছে? সরল ভেদ সম্পর্ক রয়েছে। আমরা বুঝতে পারছি, কিন্তু আমাকে এখানে করে দেখাতে হবে। ঠিক আছে? আমরা বুঝতে পারছি এটা একটা সরল ভেদ সম্পর্ক আছে। তাহলে তোমাদের মনে করো অঙ্ক করানোর সময় বলে দিয়েছিলাম যে যদি কোনো অঙ্কে দুটো চলরাশি যদি সরল ভেদ মানে সরল ভেদে থাকে, তাহলে দুটো চলরাশির মধ্যে কি সম্পর্ক থাকে? যদি সরল ভেদ হয়, ভালো করে শোনো, যদি সরল ভেদ হয়, যদি সরল ভেদ হয় আর ব্যস্ত ভেদ হয়, যদি দুটো চলরাশির মধ্যে সরল ভেদ সম্পর্ক হয়, তাহলে মানে এক্স আর ওয়াই কি সম্পর্কিত? এক্স আর ওয়াই ভাগ আকারে থেকে থাকে, এক্স আর ওয়াই সবসময় ভাগ আকারে থাকে। আর যদি ব্যস্ত সম্পর্ক হয়, তাহলে এক্স আর ওয়াই সর্বদা গুণ আকারে থাকে। খেয়াল রাখবে এই জিনিসটা, এক্স আর ওয়াই যদি সরল সম্পর্ক হয়, মানে দুটো চলরাশির মধ্যে যদি সরল সম্পর্ক হয়, তাহলে সেটা সবসময় কি করবে না? এক্স ডিভাইডেড বাই ওয়াই হবে, অর্থাৎ ভাগ আকারে থাকবে। আর যদি ব্যস্ত সম্পর্ক হয়, তাহলে সেটা সবসময় গুণ আকারে থাকবে।
এক্ষেত্রে এটা কি সম্পর্ক আছে ভালো করে বললাম যে এটা সরল সম্পর্ক আছে, তার মানে এ আর বি কেমন সম্পর্ক আছে, ভাগ আকারে রয়েছে। এ আর বি কেমন আকারে রয়েছে, ভাগ আকারে রয়েছে। তাহলে আমি বসাই এ আর বি কে, তাহলে এ আর বি কে আমি এখানে বসাচ্ছি। তাহলে দেখো আমি বসাই এ ডিভাইডেড বাই বি, কি কি আছে এ আর বি দেখো 25 ডিভাইডেড বাই 10, ঠিক আছে, সমান সমান 30 ডিভাইডেড বাই 12, 30 ডিভাইডেড বাই 12, 45 ডিভাইডেড বাই 18, 250 ডিভাইডেড বাই 100, ঠিক আছে। কাটাকুটি করছি আমি 5 দিয়ে করি, 5 দুগুণে 5 5 5 25, 5 দুগুণে 10, 6 দিয়ে 5 6 30, 5 6 দুগুণে 12, 9 দিয়ে 9 দুগুণে 18, 5 9 45, 0 0 কাটা, 5 দিয়ে 5 5 25, 5 দুগুণে 10। ভালো করে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো, প্রতি ক্ষেত্রেই এ আর বি এর চলরাশি প্রতি ক্ষেত্রেই দেখো মানে কি এসে দেখো 5-এর 2 5-এর 2 5-এর 2 5-এর 2, মানে কি একই সংখ্যা আসছে ভাগাকার হওয়ার পর প্রতি ক্ষেত্রে এ আর বি চলরাশিটা কি কি মানে কি আসছে, প্রতি ক্ষেত্রে একই সংখ্যা আসছে। তার মানে একই সংখ্যা আসা মানে কি সেটাকে আমরা বলি, সেটা হচ্ছে একটা ধ্রুবক। অর্থাৎ এ আর বি প্রতি ক্ষেত্রে কি হচ্ছে, ধ্রুবক হচ্ছে। অর্থাৎ এ ডিভাইডেড বাই বি প্রতি ক্ষেত্রে কি দাঁড়িয়েছে এসে 5-এর 2, মানে কি প্রতি ক্ষেত্রে একই সংখ্যা আদে এসে দাঁড়াচ্ছে। তাহলে প্রতি ক্ষেত্রে একই সংখ্যা অর্থাৎ স্থির একটা সংখ্যা, একটা নির্দিষ্ট সংখ্যা। তার মানে নির্দিষ্ট সংখ্যা আমরা কি বলি, সেটাকে আমরা কি বলে চিহ্নিত করি, ধ্রুবক বলি। সেটাকে আমরা কি বলি, ধ্রুবক সংখ্যা। এটা একটা ধ্রুবক সংখ্যা, এটা একটা ধ্রুবক সংখ্যা, আমরা কি জানি এটা একটা ধ্রুবক, তাই তো, কারণ এটা একটা নির্দিষ্ট সংখ্যা, হ্যাঁ কি না হলো। তাহলে আমরা ধ্রুবককে আমরা কি বললাম, আমরা ভেদ অঙ্কের ক্ষেত্রে সবসময় কে ব্যবহার করে থাকি, কি বলি, ধ্রুবক সংখ্যাটাকে আমরা কে বলে থাকি। তাহলে আমরা বসাই এ ডিভাইডেড বাই বি সমান সমান কে, 5-এর 2টার বদলে আমি কি ধরে নিলাম, কে ধরে নিলাম। তাহলে যদি আমি ক্রস গুণ করি তাহলে এ সমান সমান কে ইন্টু বি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো এ, আমরা কি জানি এই চিহ্নটা মানে, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে, এই চিহ্নটা মানে কি জানি, ভেদাকার চিহ্ন, ভেদাত্ম চিহ্ন, তাই তো, মানে এটা সমানুপাত চিহ্ন। কি বলি আমরা, ভেদ আকারের চিহ্নটাকে কীভাবে লিখি, এরকমভাবে দুজনের মধ্যে ভেদ সম্পর্ক বোঝাতে গেলে আমরা কি লিখি, এই চিহ্নটা ব্যবহার করি। এই চিহ্নটা মানে কি আমরা করেছিলাম দেখো, মনে করে দেখো যে সমান সমান, এই চিহ্নটা মানে হচ্ছে সমান সমান কে, এই চিহ্নটা মানে কি সমান সমান কে। অথবা আবার যদি উল্টোভাবে ভাবি যে সমান সমান কে মানে কি, তার মানে কোনটা বোঝাচ্ছে, এই সমানুপাত চিহ্নটা বা ভেদ চিহ্নটা, এই চিহ্নটা হচ্ছে। তাহলে আমি তার বদলে, তাহলে এই সমান সমান কে মানে সমান সমান ধ্রুবক যেটা, মানে ধ্রুবক যেটা, তার বদলে আমরা কি লিখতে পারি, এই চিহ্নটা লিখতে পারি। তাহলে আমি বসিয়ে দিলাম এ সমানুপাত বি। তাহলে এ ও বি এর মধ্যে কি সম্পর্ক আছে, মনে করে দেখো, সরল সম্পর্ক মানে কোনটাকে বোঝাই আমরা, মানে সরল সম্পর্ক হলে কেমন টাইপের হতো, এটা হচ্ছে সরল সম্পর্কের চিহ্ন, আর ব্যস্ত সম্পর্কের চিহ্ন কেমন হচ্ছে, এ সমানুপাত 1/b, এ সমানুপাত বি, এটা হচ্ছে সরল সম্পর্ক, আর ব্যস্ত সম্পর্ক হলে এরকম হয়। এখানে আপাতত কি এসছে দেখো, এ সমানুপাত বি, তাহলে এটা কি হচ্ছে, এটা একটা সরল ভেদ সম্পর্ক। তাহলে প্রথম অ্যান্সারটা কি আছে দেখো, এ ও বি এর মধ্যে কোন ভেদ সম্পর্ক রয়েছে, পরিষ্কার কথা তোমরা লিখে দেবে যে এ ও বি এর মধ্যে সরল ভেদ সম্পর্ক রয়েছে। যেহেতু বেরিয়েছে এরকম, প্রথমেই দেখে বোঝা যাচ্ছে, তবুও পরে করলে কত সম্পর্ক রয়েছে, সরল ভেদ সম্পর্ক রয়েছে। গেল, তারপর বলেছে ভেদ ধ্রুবকের মান কত। ভেদ ধ্রুবকের মান মানে ভেদ যে ধ্রুবক চিহ্নটা বেরালো, নির্দিষ্ট স্থির চিহ্নটা বেরালো এ আর বি এর, সেটা কি বেরালো দেখো, ভালো করে দেখো 5-এর 2। তাহলে ভেদ ধ্রুবকের মান কত, 5/2। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো ভালো করে। এক্স ও ওয়াই দুটি চলো, মানে দুটো চলো রাশি দিয়েছে, একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই, তাদের সম্পর্কের মানগুলো দিয়ে দিয়েছে, এক্স এবং ওয়াইয়ের মান দিয়ে দিয়েছে তোমাকে। কি বলি দেখো, এক্স যখন 18 হয় ওয়াই তখন হয় 3, এক্স যখন 8 হয় ওয়াই তখন হয় 27/4, এক্স যখন 12 হয় ওয়াই তখন 9/2 হয়, এক্স যখন 6 হয় ওয়াই তখন 9 হয়। ঠিক আছে, নিচে বলেছে এক্স এবং ওয়াইয়ের মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কিনা সেটা বের করতে তোমাকে। তাহলে ভালো করে দেখো এটা কি সম্পর্ক দেখো, তুমি বুঝে যাবে। এক্স দেখো 18, ওয়াই তখন 3, মাঝেরগুলো আমি বাদ দিচ্ছি, একদম লাস্টে চলে যাও, মাঝেরগুলো তো তোমার বুঝতে অসুবিধা হতে পারে, একদম লাস্টে চলে যাও। দেখো এক্স 18 থেকে লাস্টে কত হয়ে গেছে দেখো 6, এক্স 18 থেকে কত হয়ে গেছে 6, মানে কি এক্স কমেছে। তার ফলে দেখো ওয়াই কি হয়েছে দেখো, ওয়াই 3 থেকে কত হয়েছে 9, তার মানে কি বোঝা যাচ্ছে এক্স কিন্তু কি হয়েছে কমেছে,
তার বদলে ওয়াই কি হয়েছে, বেড়েছে, অর্থাৎ এক্স কমছে ওয়াই বেড়ে যাচ্ছে। তার মানে কি একটা কমলে আর একটা বাড়ছে, তাই তো? তার মানে কি হয়, একটা কমলে একটা বাড়লে, মানে একটা কমলে আর একটা যদি বাড়ে, অথবা একটা বাড়লে আর একটা যদি কমে, মানে উল্টো সম্পর্ক হলে তখন সেটাকে আমরা কি বলি, ব্যস্ত সম্পর্ক। কি বলি আমরা, একটা কমলে আর একটা যদি বাড়ে, অথবা একটা বাড়লে আরটা যদি কমে, তখন আমরা সেটাকে কি বলি, ব্যস্ত সম্পর্ক বলি। তাহলে এটা কি আছে, ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, ব্যস্ত সম্পর্কের কি নিয়ম ছিল মনে করে দেখো, আমি আরেকবার বলে দিই তোমাদের কি ছিল। এক্স আর ওয়াই এর যদি মধ্যে, মানে যদি সরল সম্পর্ক হয়, যদি সরল সম্পর্ক হয় তাহলে সেটা কি বোঝায়, এক্স ডিভাইডেড বাই দুটো চলরাশির মধ্যে কি ভাগ আকারে থাকে। যদি ব্যস্ত হয়ে থাকে তাহলে দুজনের মধ্যে কি আকার থেকে থাকে, গুণ আকারে থেকে থাকে। কি আকারে থেকে থাকে, গুণ আকারে থেকে থাকে। এখানে এটা কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, আমি বুঝতে পারছি। তাহলে এটা কি আকারে থাকবে, গুণ আকারে রয়েছে। তাহলে আমি করি এটাকে, এক্স গুণ ওয়াই, তাই তো, এক্স গুণ ওয়াই। তাহলে কি কি দাঁড়াচ্ছে দেখো, 18 গুণ 3, 18 গুণ 3, তারপরে কত আছে দেখো, 8 গুণ 27 ডিভাইডেড বাই 4, তাই তো? হ্যাঁ, তারপর একটা কত আছে দেখো, 12 গুণ 9 গুণ 2, 12 9/2, 12 9/2, হ্যাঁ ঠিক আছে। তারপর একটা কত আছে, 6 আর 9, 6 গুণ 9, ঠিক আছে। কত হচ্ছে দেখো, 18 কে 18, 18 24, 3 18 54, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 27 দুগুণে 54, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 6 নং 54, আর এটা কত দাঁড়াচ্ছে, 6 নং 54। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, এক্স আর ওয়াই দেখো প্রতি ক্ষেত্রে কি হচ্ছে, প্রতি ক্ষেত্রে, মানে প্রতি ক্ষেত্রে দেখো কত এসছে দেখো, 54, প্রতি ক্ষেত্রে কত এসছে, 54। তার মানে কি একটা নির্দিষ্ট সংখ্যা, এক্স আর ওয়াই যদি ব্যস্ত সম্পর্ক, তাহলে প্রতি ক্ষেত্রে একটা নির্দিষ্ট সংখ্যা আমরা পাবো। কি পাবো, একটা নির্দিষ্ট সংখ্যা পাবো। কি পেলাম, 54, একটা নির্দিষ্ট সংখ্যা। সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি ধ্রুবক সংখ্যা। কি বলি আমরা, ধ্রুবক সংখ্যা, তাই তো? ধ্রুবকটাকে আমরা কে বলে লিখি, তাহলে দাঁড়াচ্ছে কিরকম দেখো, এক্স গুণ ওয়াই ইজিক্যাল টু কে। তাহলে এক্সটা এদিকে থাক, কেটা ওদিক চলে গেলে কি হয়ে যায়, কে এটা ওদিক চলে গেলে 1/y, কারণ ওয়াইটা নিচে চলে যাবে 1/y। তাহলে এটার মানেটা কি, এইটার মানে কি, আমি এখানটা লিখছি কিন্তু, হ্যাঁ এটার মানে এখানটায় লিখছি। এটার মানেটা কি, তাহলে এটার মানে এক্স সমান সমান, তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স, এই চিহ্নটার মানেটা কি, একটু আগেই বললাম, যে মনে করে দেখো, যে আমি বললাম যে এই চিহ্নটার বদলে আমি কি লিখতে পারি, সমান সমান, এটার বদলে আমি কি লিখতে পারি, এই সমানুপাত চিহ্নটা, ভেদাচ্ছ চিহ্নটা আমি লিখতে পারি, তাই তো? তাহলে এটার বদলে আমি এই চিহ্নটা দিয়ে দিই, এই দিয়ে দিই, কি দাঁড়াচ্ছে, এক্স সমানুপাত 1/y, তাই তো? এটা কি সম্পর্ক মনে করে দেখো, যে বলেছিলাম যদি সরল সম্পর্ক হয়, যদি সরল সম্পর্ক হয় তাহলে কেমন টাইপের থাকবে, এক্স সমানুপাত ওয়াই। যদি ব্যস্ত সম্পর্ক থাকে তাহলে কেমন হয়ে থাকবে, এক্স সমানুপাত 1/y। কোনটা রয়েছে দেখো, এরকম টাইপের রয়েছে না, তাহলে এটার মধ্যে কি সম্পর্ক রয়েছে, ব্যস্ত সম্পর্ক রয়েছে। তাহলে এক্স ও ওয়াইয়ের মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে, হ্যাঁ এক্স ও ওয়াইয়ের মধ্যে কি ভেদ সম্পর্ক রয়েছে, এক্স সমানুপাত 1/y। এইটা হলো তোমাদের অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা দেখো, তোমাদের 3 নম্বরের অঙ্কটা, যেটা 3 নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো। 3 নম্বরে 3টে অঙ্ক আছে, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে আমি করাবো হচ্ছে 3-এর 1 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো, বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিলোমিটার পথ অতিক্রম করে। বিপিন কাকু বলে একজন, তিনি ট্যাক্সি চালান, 25 মিনিটে তিনি 14 কিলোমিটার পথ যান। ভালো কথা। একই গতিবেগ, স্পিড কিন্তু একই রাখছে, অর্থাৎ গতিবেগ একই, গতিবেগ কমাচ্ছে বাড়াচ্ছে না, একই রেখে ট্যাক্সি চালিয়ে তিনি 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। দেখো লেখে গেছে দেখো, ভেদ তত্ত্ব প্রয়োগ করে, তোমাকে বলেনি কিন্তু যে কি অনুপাত সমানুপাতের কথা, কি বলছে, ভেদ তত্ত্ব প্রয়োগ করে। তাহলে এখানে এই কথাটা যদি না বলতো তাহলে তোমরা যেমনভাবে ঐকিক নিয়মে করতে, অনুপাত সমানুপাতে সেরকমভাবে করতে পারতে, কিন্তু অঙ্ক বলেছে দেখো ভেদ তত্ত্ব প্রয়োগ করে করতে বলেছে, তাই তো? তাহলে ভেদ আকারে করে করতে হবে। তাহলে দেখো কি বলেছে, বিপিনবাবু ট্যাক্সি চালিয়ে 25 মিনিটে 75, আগে আমি যেমনভাবে করতাম, আগে আমরা যেমনভাবে করতাম না, যেমনভাবে করতাম সেই রকমভাবে করি। কি করতাম মনে করে দেখো, প্রথমে আমরা এখানে লিখে নিতাম যে কি কি দেয়া আছে অঙ্কটার মধ্যে। ঐকিক নিয়মে যেমন করতাম, 25 মিনিট সময় দেয়া আছে, আর হচ্ছে পথ দেওয়া আছে, দূরত্ব,
কি উত্তর কি চেয়েছে দেখো ভালো করে, উত্তর চেয়েছে কতটা পথ যাবে, তাহলে ডান দিকে রাখি। তাহলে সময় দেয়া আছে, সময় আর দূরত্ব, ঠিক আছে, সময় আর দূরত্ব দেওয়া আছে। কত দেওয়া আছে সময় ভালো করে দেখো, সময় দেওয়া আছে 25 মিনিট, তার মানে 25 মিনিটে সে কতটা পথ যায়, 14 কিলোমিটার পথ যায়, ঠিক আছে। তাহলে কি বলেছে দেখো, 5 ঘন্টা, ঘন্টাকে মিনিটে নিয়ে যেতে হবে কারণ যেহেতু এটা মিনিটে আছে, তাহলে ঘন্টাকে মিনিটে নিয়ে গেলে 60 দিয়ে গুণ করতে হবে, কত হচ্ছে 5 6 30, 300 মিনিটে। আমরা প্রথমে কেমন অঙ্ক করবো, যেমন ভাই আমরা মনে করো আমরা এর আগে অঙ্ক করতাম যেমনভাবে ঐকিক নিয়মে যেমনভাবে করতাম, আমরা সেইভাবে কিন্তু করব, ঠিক আছে, সেইভাবে বুঝবো, করবো অন্যভাবে কিন্তু সেইভাবে বুঝবো, সেইভাবে লিখে নিলাম। এরপর আমরা কি করতাম, এরপরে দেখো এদের মধ্যে কি সম্পর্ক আছে এখানে ভালো করে লক্ষ্য করে দেখো। তার মানে দেখো 25 মিনিটে, ভালো করে শোনো, 25 মিনিটে একটা ট্যাক্সি কত যাচ্ছে, 14 কিলোমিটার, কত যাচ্ছে 14 কিলোমিটার। তাহলে 300 মিনিট সে গাড়ি চালাবে, তার মানে 25 মিনিটে সে কতটা যাচ্ছে, 14 কিলোমিটার। ভালো করে দেখো 300 মিনিট যদি সে গাড়ি চালায়, সে কি আরও কম পথ যাবে না বেশি দূরত্ব যাবে, মানে 25 মিনিটে সে যদি 14 কিলোমিটার যেতে পারে, তাহলে 300 মিনিটে সে কত কিলোমিটার যেতে পারবে, আরও কি কম কিলো মানে দূরত্ব যাবে না বেশি যাবে, নিশ্চয়ই আরও বেশি যাবে, 300 মিনিটে অনেকটা বেশি পথ যাবে, তাই তো। তার মানে ভালো করে লক্ষ্য করে দেখো, সময়টা ছিল 25, হয়েছে কত 300, তাহলে সময় বাড়ছে, সময় যদি বাড়ে তাহলে দূরত্ব কি বাড়ছে, তাহলে এটা যদি বাড়ে এটাও যদি বাড়ে, তাহলে এদের মধ্যে কি ভালো করে দেখো, সময় বাড়ছে, সময়টা কি হচ্ছে বেড়ে গেছে, তাহলে কি হচ্ছে দূরত্ব তার সঙ্গে সঙ্গে বাড়ছে, কারণ 25 মিনিটে যদি সে 14 কিলোমিটার যায়, 300 মিনিটে আরও বেশি যাবে, তার মানে সময় বাড়লে দূরত্বও বাড়ছে। তাহলে কি বললাম, একটা দূরে চলো, একটা বাড়লে যদি আরও একটা বাড়ে, তাহলে তাদের মধ্যে সবসময় কি সম্পর্ক হয়, সরল সম্পর্ক হয়, ঠিক আছে। কিন্তু এখানে একটু অন্যভাবে তোমাদের করতে হবে, তোমাদের প্রথমে ধরে নিতে হবে, কি ধরে নিতে হবে, যে ধরি, দেখে না ভালো করে, ধরে নিতে হবে, ধরি সময় সমান সমান এক্স ও দূরত্ব সমান সমান ওয়াই, সময় সমান সমান এক্স আর দূরত্ব সমান সমান ওয়াই, এটা তোমাদের ধরে নিতে হবে। এইবার দেখতে হবে দুজনের মধ্যে কি সম্পর্ক, বললাম যে ব্যস্ত সম্পর্ক, তাহলে লেখো গতিবেগ একই রেখে, গতিবেগ একই রেখে, গতিবেগ একই রেখে, ঠিক আছে, সময় সঙ্গে দূরত্ব কি সম্পর্ক, সরল সম্পর্ক, তাহলে এখানে লিখতে হবে সরল ভেদ সম্পর্ক, সময়ের সঙ্গে, ঠিক আছে, সময়ের সঙ্গে দূরত্বের সরল ভেদ সম্পর্ক। আচ্ছা নিচে করি, সরল ভেদ সম্পর্ক, সরল ভেদ সম্পর্ক, ঠিক আছে। আচ্ছা আমরা আগে কি করতাম, ঐকিক নিয়মের ভাবে করতাম, কিন্তু এখানে কিভাবে করবো দেখে নাও। যখন এরকম ধরনের হবে সরল সম্পর্ক মানে কি ছিল মনে করে দেখো, যদি দুটি চলরাশির মধ্যে সরল সম্পর্ক হয় আর ব্যস্ত সম্পর্ক হয়, সরল সম্পর্ক হলে দাঁড়াতো কেমন হয়, এক্স সমানুপাত ওয়াই, আর যদি ব্যস্ত সম্পর্ক হতো তাহলে কেমন দাঁড়াতো, এক্স সমানুপাত 1/y, এক্স সমানুপাত 1/y। তাহলে আমরা কোন এখানে কি সম্পর্ক হয়েছে, এখানে হয়েছে সরল সম্পর্ক, সরল ভেদ সম্পর্ক। তাহলে কি হবে, আমি ধরে নিয়েছি দেখো, সময়কে ধরে নিয়েছি এক্স আর ওয়াই, তাহলে সময়ের সাথে দূরত্ব কি সম্পর্ক হচ্ছে না সরল সম্পর্ক হচ্ছে। তাহলে এইরকমভাবে লিখবো, কি লিখবো, এক্স সমানুপাত ওয়াই, এইরকমভাবে কিন্তু আমরা এবার থেকে করব, ঠিক আছে। অনুপাত সমানুপাতের অঙ্কতে আমরা কিন্তু কি করতাম, যে তোমরা করেছিলে অনুপাত সমানুপাতের যখন অঙ্ক করেছিলে তখন কি করতে, এটা ইস্টু এরকমভাবে করতাম, কিন্তু এখানে সেটা করবো না। সেখানে কি করতাম 25:314, ডবল ইস্টু 14 এরকমভাবে করতাম। সেখানে কীভাবে করতে মনে করে দেখো, সেখানে করতে 25 যদি এটা লিখতে 25 তোমার 300 ডবল ইস্টু 14 জিজ্ঞাসা চিহ্ন, এরকমভাবে করতাম আমরা,
কিন্তু এখানে সেটা সেরকমভাবে কিন্তু করবো না। এখানে কি হয়েছে, ভেদের ক্ষেত্রে এরকমভাবে করতে হবে। ধরে নিয়েছি আমরা একটা এক্স ধরে নিয়েছি, একটাকে ওয়াই ধরে নিয়েছি। তাহলে সরল ভেদ সম্পর্ক হলে কেমন টাইপের হয়, সরল হলে এরকম হয়, ব্যস্ত হলে এরকমভাবে হয়। সম্পর্ক কি হয়, সরল ভেদ সম্পর্ক হলে এক্স আর দুটো চলরাশির মধ্যে কেমন সম্পর্ক, এক্স সমানুপাত ওয়াই, আর ব্যস্ত ভেদ হলে এক্স সমানুপাত 1/y। এখানে কি হয়েছে, সরল সম্পর্ক হয়েছে, সরল ভেদ, তাহলে এক্স সমানুপাত ওয়াই। তারপরের লাইনে এরপরে কি দাঁড়াচ্ছে দেখো, এরপরে কি হচ্ছে, এরপরে আমরা জানি যে এটা সমান সমান এক্স। এই চিহ্নটা মানে কি, এই চিহ্নটা বলতে আমরা কোনটাকে বুঝি, আমরা যখন করেছিলাম যে এটা সমান সমান আমরা কি লিখেছিলাম মনে করে দেখো, এটা সমান সমান লিখেছিলাম আমরা এই সমানুপাত চিহ্নটা। তাহলে এটার বদলে আমরা এটা লিখতে পারি উল্টো, এটার বদলে আমরা সমানুপাত মানে সমান সমান কে এটা লিখতে পারি ধ্রুবক। তাহলে লিখব সমান সমান কে, ঠিক আছে। এইটার বদলে কিন্তু আমি লিখলাম, এই যে এইটার বদলে কিন্তু আমার এটা আসলো, ঠিক আছে। এটার বদলে এই সমান সমান কে আসলো ইজিক্যাল টু ওয়াই। অবশ্যই এই কথাটা লিখে দেবে, কে একটি কে অশূন্য ভেদ ধ্রুবক, এইটা লিখে দেবে কিন্তু অবশ্যই, কে অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাটা লিখে দেবে। তাহলে কে এক্স সমান সমান কে ইন্টু ওয়াই, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা এখানে লিখে দেবে। তাহলে কি বেরালো, এক্স সমান সমান কে ইন্টু ওয়াই ইজিক্যাল টু কে একটি অশূন্য। আমি বললাম দুজনের মধ্যে সরল সম্পর্ক, তাহলে সরল সম্পর্কটাকে ঠিক করলাম, এটা সমান সমান এটা তুলে দিলাম, এই চিহ্নটাকে সমান সমান কে হলো, ঠিক আছে। এইবার কি করবে তোমাদেরকে জিনিসটাকে বলি, দেখো এখানটা মুছলাম আমি, হ্যাঁ। এইবার তোমাদেরকে আমি বলি এই যে এই জায়গাটায় তোমরা কি করবে, ঠিক আছে। এইবার ভালো করে দেখো, এইবার কি করবে, প্রথমে না প্রথম ক্ষেত্রে দেখো এটা এক্স এটা ওয়াই, প্রথম ক্ষেত্রে এক্স আর ওয়াই এর মান তোমরা বসাবে। প্রথমে দেখো প্রথমের ক্ষেত্রে কি, এটা এক্স আর এটা ওয়াই, একবার বের করবে। আবার এটা এক্স, দ্বিতীয়বার আর ওয়াই দেয়নি, ওয়াই এর মান বের করতে হবে। কিভাবে করছি, তাহলে লিখি আমি এই জায়গাটা পাশে করছি। এখানে দেখো যখন এক্স সমান সমান, প্রথম ক্ষেত্রে কিন্তু করছি আমি, প্রথম ক্ষেত্রে করছি এটা কিন্তু, এই যে প্রথমবারে দেখো এটা এক্স আর এটা ওয়াই প্রথমবারের ক্ষেত্রে, তাই তো। তাহলে বসিয়ে দেখি কি বেরায়, তাহলে এক্স সমান সমান 25 আর ওয়াই সমান সমান 14 হলে, ঠিক আছে, এইখানে তোমাকে মানটা বসাতে হবে। এই যে এই ক্ষেত্রে 1 নম্বর সমীকরণে, ঠিক আছে, সমীকরণটাতে তুমি মান বসাবে ইন্টু ওয়াই, বসাও। এক্স সমান সমান কত, 25 সমান সমান কে, ওয়াই মানে কত 14, ঠিক আছে। তাহলে কে, যেহেতু কে এর মান নেই, তাহলে কে এটাকে বাঁ দিকে থাক, কে এটা ডান দিকে থাক, 14টাকে ডান দিকে নিয়ে চলে আসি, এর সাথে গুণ সম্পর্ক এদিক চলে আসলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ তলায় চলে আসবে 14। দেখো এখানে কে এর মান তুমি পেয়ে গেলে, কে সমান সমান বেরিয়ে গেল, দেখো কে সমান সমান কত বেরোলো, 25/14, ঠিক আছে। এইবার কি করবে, আবার কি করবে, আবার মান বসাবে। কি লিখবে, দ্বিতীয় ক্ষেত্রে, এই যে দ্বিতীয়বারে কিন্তু আবার মান বসাবে, এই যে দ্বিতীয়বারে কি লিখবে, যে 1 নং সমীকরণে দ্বিতীয়বারের ক্ষেত্রে দেখো, দ্বিতীয়বারের ক্ষেত্রে দেখো এটা মানে কত, এক্স এর মান দেয়া আছে, কিন্তু ওয়াই এর মান দেখো দেয়া নেই এই দ্বিতীয় ক্ষেত্রে, তাই তো। তাহলে লিখি আমি কি কি দেয়া আছে দ্বিতীয় ক্ষেত্রে, এক্স এর মান দেয়া আছে, এক্স সমান সমান কত 300, আর কে এর মান পেয়েছি আমরা, দেখো এই যে কে এর মান পেয়েছি, কে সমান সমান 25/14, ঠিক আছে। তাহলে 1 নং সমীকরণে এক্স 300 এবং কে 25/14 এর, ঠিক আছে, মান বসিয়ে পাই, ঠিক আছে, বসাই। এক্স 1 নম্বর সমীকরণ কি ছিল, এক্স সমান সমান কে ইন্টু ওয়াই, তাহলে এক্স এর মান কত 300 সমান সমান কে এর মান কত 25/14 গুণ ওয়াই এর মান দেওয়া নেই, ঠিক আছে। এবার কি করব, ওয়াইটা এদিকে থাক, 25-এর 14টাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে 300 ইন্টু 14/25 ইজিক্যাল টু, এখানে পড়ে রইল ওয়াই, কাটাকুটি করি, 5 দিয়ে কাটাকুটি, 5 5 25, 5 দিয়ে 5 6 30, 0, 5 12
60, তাহলে কত বেরাচ্ছে, আমি ঘুরিয়ে একেবারে ওয়াই সমান সমান কত বেরাচ্ছে, 4 12 48 8, 4 12 48, 12 12 13 14 15 16, 168, মানে ওয়াই কত বেরালো, ওয়াই সমান সমান এখানে লিখছি, ওয়াই সমান সমান 168, কত বেরালো, ওয়াই সমান সমান কত বেরালো, 168 বেরিয়ে গেল। দেখো এই যে দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব চেয়েছে, মানে ওয়াই চেয়েছিল, এই যে ওয়াই সমান সমান কত বেরালো, দেখো 168 বেরালো। কি বললাম বুঝতে পারছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 3-এর যে 2 নম্বর অঙ্কটা কি বলেছে ভালো করে দেখো। আমাদের স্কুলে প্রথম শ্রেণী 24 জন শিশুর মধ্যে 1 বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে নিলাম। তার মানে 24 জন শিশুর মধ্যে কিছু পরিমাণ সন্দেশ এনেছিল, সেগুলো সবার মধ্যে ভাগ করে দিল। প্রত্যেকটা শিশু 5টা করে সন্দেশ পেয়েছে, 5টা করে গোটা সন্দেশ পেয়েছে। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি করে সন্দেশ পেত সেটা তোমাকে ভেদ তত্ত্ব প্রয়োগ করে, দেখো নর্মালে বলেনি, কি বলেছে, ভেদ তত্ত্ব প্রয়োগ করে তুমি এটা করতে বলেছে। তাহলে আমরা কি কি বলবো, যে অঙ্কের মধ্যে কি কি দেওয়া আছে, তাহলে দেখো শিশুর সংখ্যা আর সন্দেশের সংখ্যা, কোনটা চেয়েছে, সন্দেশের কটা করে গোটা সন্দেশ পেয়েছে, তাহলে সন্দেশ চেয়েছে, তাহলে আমি আগে লিখে নিই। তাহলে শিশুর সংখ্যা আর সন্দেশ সংখ্যা, ঠিক আছে। শিশুর সংখ্যা প্রথমে কত ছিল দেখো, 24 জন শিশু ছিল। কতজন শিশু ছিল, 24 জন। তাহলে স্কুলে কতজন শিশু ছিল প্রথম শ্রেণীতে, 24 জন। প্রত্যেককে সন্দেশ দিয়েছে, এক একজন কটা করে সন্দেশ পেয়েছে, 5টা করে সন্দেশ পেয়েছে, ঠিক আছে। কোনো কারণে বলছে যদি 20 জন শিশু থাকতো, মানে 4 জন কম থাকতো, 4 জন কম থাকতো মানে কতজন থাকতো, 24 - 4 মানে 20 জন যদি থাকতো, মানে 4 জন কম থাকতো, মানে সেই শ্রেণীতে যদি 20 জন থাকতো তাহলে এক একজন কটা করে সন্দেশ পেত। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, একটা স্কুলে 24 জন রয়েছে, কিছু পরিমাণ সন্দেশ প্রত্যেকের মধ্যে ভাগ করে দিয়েছে, এক একজন 5টা করে পেয়েছে, এক একজন 5টা করে। তাহলে যদি কোনো একটা খাবার, ধরো আমি একটা হিসাব করি, কোনো একটা খাবার আমরা দুজন মিলে আছি, ভালো করে শোনো, একটা খাবার আমরা দুজন মিলে যে আছি, যতটা পরিমাণ খাবো, একজন তো মানে তার থেকে মানে যতটা খাবারের পরিমাণটা পাবো, একজন যদি হয়ে যায় ওটা আমি বেশি খেতে পারবো। দুজন ছিল, খাবারটা কি হচ্ছে, দুজনের মধ্যে ধরো 2 কেজি আছে খাবারটা, তাহলে দুজন আছে, আমরা কজন করে কত করে পাবো, 1 কেজি করে। কিন্তু আমি যদি একা খাই তাহলে এটা ক কেজি পাচ্ছি, 2 কেজি পাচ্ছি না। অর্থাৎ তার মানে কি, লোক সংখ্যা যদি কমে যায় খাবারের পরিমাণ অটোমেটিকলি বেড়ে যাবে। তার মানে এখানে ক্ষেত্রে দেখো শিশু কমে গেছে, তাহলে সন্দেশের পরিমাণ কী হয়ে যাবে, বেড়ে যাবে না, কারণ আরও বেশি করে সন্দেশ পাবে। 5 মানে 24 জনে যদি এক একজন 5টা করে পায়, তাহলে যখনই 20 জন হয়ে যাবে তাহলে সন্দেশটা কী হয়েছে, সেই সন্দেশের পরিমাণই তো আছে, তাহলে সন্দেশ সংখ্যা কি এক একজন বেশি করে পাবে। কি বললাম, যে একটা খাবার ধরো ধরো এখানে 2 কেজি ধরো মিষ্টি আছে, ধরো কথা 2 কেজি ধরো দই আছে, তাহলে আমরা দুজন মিলে আছি, তাহলে এক একজন কত করে পাচ্ছি, এক একজন 1 কেজি করে পাচ্ছি, ঠিক আছে। এইবার দেখা গেলো আমি একা আছি, তাহলে আমি যদি একা থাকি এই কত দই পাচ্ছি, 2 কেজি দই পাচ্ছি না। অর্থাৎ কি বোঝাতে চাইছে, যে শিশুর সংখ্যা যদি কমে সন্দেশ সংখ্যা অবশ্যই বেড়ে যাবে, তাই তো। তাহলে কি বোঝাতে চাইছে, যে শিশুর সংখ্যা যদি কমে যায় তাহলে সন্দেশ সংখ্যার পরিমাণ বেড়ে যাবে। তার মানে আমি তোমাদের কি বলেছিলাম, যে একটা কমলে আর একটা যদি বেড়ে যায়, অথবা একটা বাড়লে আর একটা যদি কমে যায়, অর্থাৎ বিপরীত সম্পর্ক হয়, তখন সেটা হয় সবসময় ব্যস্ত ভেদ সম্পর্ক। সেটা কি হয়, ব্যস্ত ভেদ সম্পর্ক। তাহলে এক্ষেত্রে এটা কী হলো, ব্যস্ত ভেদ সম্পর্ক হলো, ঠিক আছে। তাহলে লিখি, তাহলে এটাকে ধরি শিশুর সংখ্যা x, শিশুর সংখ্যা x ও সন্দেশ সংখ্যা y, সন্দেশ সংখ্যা y, ঠিক আছে। তাহলে কি সম্পর্ক আছে আমি বললাম, এদের মধ্যে ব্যস্ত ভেদ রয়েছে। তাহলে কথাটা তোমাকে অবশ্যই লিখতে হবে, যে শিশু সংখ্যা ও সন্দেশ সংখ্যার মধ্যে ভেদ সম্পর্ক রয়েছে, ব্যস্ত ভেদ সম্পর্ক রয়েছে, ব্যস্ত ভেদ আকারে রয়েছে বা ব্যস্ত ভেদ সম্পর্ক রয়েছে। শিশুর সংখ্যা সঙ্গে শিশুর সংখ্যার সঙ্গে
শিশুর সংখ্যার সঙ্গে সন্দেশ সংখ্যার ব্যস্ত ভেদ সম্পর্ক। ঠিক আছে, তাহলে ব্যস্ত ভেদ হলে কেমন হয় আমি আর একবার লিখে দিই। আমি বলেছিলাম সরল ভেদ হলে কেমন হয়, সরল ভেদ হলে এক্স সমানুপাত ওয়াই, আর ব্যস্ত ভেদ হলে এক্স সমানুপাত 1/y। এখানের মধ্যে কোন সম্পর্কটা হয়েছে, এখানের মধ্যে ব্যস্ত হয়েছে, ব্যস্ত। তাহলে কোনটা হবে, এক্স, এটা এরকম টাইপের হবে। তাহলে আমি বসাই এক্স সমানুপাত 1/y। ঠিক আছে, এটাকে ঠিক করে নিই। এটা মানে কি বললাম, সমান সমান কে, আগের অঙ্কটাতেই বললাম। তাহলে 1/y। অবশ্যই কে যখনই ধরেছে তখনই লিখে নিতে হবে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাটা ব্যাকেটে অবশ্যই লিখে নেবে, ধ্রুবক। ঠিক আছে, তাহলে এটা কি দাঁড়ানো, 1 নম্বর সমীকরণ। এটা কি দাঁড়ালো, এটা হলো 1 নং সমীকরণ, মানে এই একটা সমীকরণ এসে দাঁড়ানো। ঠিক আছে, এইবার কি করব, আমি মান বসাবো। কিভাবে মান বসাবো, প্রথমবারের ক্ষেত্রে প্রথমবারে কোনটার মান বসাবো, এই জিনিসটার মান বসাবো, অর্থাৎ এই জিনিসটা। প্রথমবারে দেখো এক্স আর ওয়াই দেখো দেয়া আছে, এই যে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। প্রথমবারে দেখো দেয়া আছে না, এক্স আর ওয়াই এর মান দেয়া আছে, তাহলে এটা মুছে দিলাম আমি। এক্স আর ওয়াই এর মান দেওয়া আছে, সেক্ষেত্রে কি বেরাবে, আবার পরের বার দ্বিতীয়বারে এক্স এর মান দেওয়া আছে কিন্তু ওয়াই এর মান দেওয়া নেই, সেক্ষেত্রে কি বেরাবে তোমাকে বের করতে হবে। তাহলে আমি এখানে লিখি, আমি ওই পাশটাই করছি। তাহলে লিখছি যে যখন এক্স সমান সমান 24 এবং ওয়াই সমান সমান 5 হলে প্রথম ক্ষেত্রে কি হচ্ছে দেখো, মানটা সমীকরণ, এই যে সমীকরণটা বসাই, 1 নম্বর সমীকরণটা, এক্স সমান সমান কে ইন্টু 1/y। এক্স মানে কত, 24, কে তো দেয়া নেই, 1/y মানে কত, 5। ক্রস গুণ করবো, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে মানে ক্রস গুণ করলে দেখো কেটা তো উপরে আছে, কে এর সাথে গুণ করলে কি হয়, কে কি হয়, কে আর কি হবে, এর সাথে এর গুণ হবে, কত হচ্ছে 120। ঠিক আছে, কত হচ্ছে দেখো 120। তাহলে কে সমান সমান কত বেরালো দেখো, 120 বেরালো। ঠিক আছে, এবার দ্বিতীয়বারে দেখো এক্স দেয়া আছে কিন্তু ওয়াই দেয়া নেই, ওয়াই এর মান তোমাকে বের করতে হবে। তাহলে লিখি 1 নং সমীকরণে এক্স, 1 নং সমীকরণে 1 নং সমীকরণে এক্স সমান সমান কত আছে, দ্বিতীয় ক্ষেত্রে দেখো এক্স সমান সমান আছে কত, 20। এক্স সমান সমান 20 আর কে এর মান দেওয়া আছে, কে এর মান তো পেলাম আমি কত, 120। কে সমান সমান 120 এর মান বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে বসাই আমি সমীকরণটা কত, এক্স সমান সমান কে ইন্টু 1/y, এক্স সমান সমান কে ইন্টু 1/y। কার কার মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে, এই যে এক্স এর মান কত, 20, সমান সমান কে এর মানও বেরিয়ে গেছে কত, 120 ইন্টু 1/y। ঠিক আছে, ব্যাস। এবার আমি করছি দেখো কিভাবে, এটা নিচে কিছু নেই মানে 1 আছে, তাই তো, এর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে ক্রস গুণ করে দেখো, ওয়াই এর সঙ্গে এই 20টা গুণ হয়, ক্রস গুণ করেছে মানে 120 উপরে নিচে ওয়াই, তাহলে ওয়াই সাথে গুণ করলে কত, 20y সমান সমান কত, 120। তাহলে ওয়াই সমান সমান কত দাঁড়াচ্ছে, ওয়াই সমান সমান 120 ডিভাইডেড বাই 20, 0 0 কাটা, 6 দুগুণে 12। তাহলে এক একজন কটা করে পাচ্ছে, আমি এখানটায় লিখলাম যে ওয়াই সমান সমান 6।
তাহলে এক একজন কটা করে সন্দেশ পাবে? দেখো এই মুহূর্তে এক একজন 6টা করে সন্দেশ পাবে। কটা করে পাবে? 6টা করে সন্দেশ পাবে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো 3-এর 3 নম্বর অঙ্কটা আমি তোমাদের করাবো। কি বলেছে দেখো ভালো করে, বলি দেখো, একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। একটা পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর কতদিন সময় লেগেছে? 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোক কাজ করতে হবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করে লিখি। তাহলে অঙ্কের মধ্যে কী দেওয়া আছে? গ্রামবাসীর সংখ্যা আর দিন সংখ্যা। সেটাকে আমি আগে লিখি না, গ্রামবাসীর সংখ্যা আর দিন সংখ্যা, তাই তো? গ্রামবাসীর সংখ্যা আর দিন সংখ্যা। ঠিক আছে, গ্রামবাসীর সংখ্যা কি বলেছে দেখো, বলেছে 50 জন গ্রামবাসী 18 দিন সময় লেগেছে। ওহো, দিন সংখ্যাটা তো উল্টো হবে, চেয়েছে তো গ্রামবাসীর সংখ্যা। তাহলে দিন সংখ্যা আর গ্রামবাসীর সংখ্যা, গ্রামবাসীর সংখ্যা। ঠিক আছে, চেয়েছে তো গ্রামবাসীর সংখ্যা, তাই গ্রামবাসীটা ডান দিকে রাখলাম। তাহলে বলেছে দেখো, কি বলেছে প্রথমে দেখো, যে 50 জন গ্রামবাসী 18 দিন সময় লেগেছে একটা পুকুর কাটতে। তার মানে উল্টোভাবে লিখি যে 18 দিনে একটা পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর প্রয়োজন হয়েছে। ঠিক আছে, তা বলেছে পুকুরটি 15 দিনে কাটতে হবে। তাহলে 15 দিনে কাটতে কতজন গ্রামবাসীর প্রয়োজন হবে? তাহলে জিনিসটা ভালো করে বোঝো, খুব ভালো করে বোঝো। আচ্ছা, আগে ধরে নিই এখানে ধরি দিন সংখ্যা x ও গ্রামবাসীর সংখ্যা কত? y। এবার ভালো করে লক্ষ্য করে দেখো কি বলছে, ভালো করে ব্যাপারটাকে বোঝো। বলছে ধরো একটা পুকুর আছে, ঠিক আছে, এরকম ধরো একটা পুকুর আছে, ঠিক আছে। এই পুকুরটা কাটতে কতজন শ্রমিক লেগেছে? বলছে এই পুকুরটা কাটতে, বলছে কী বলছে, এটা 15 জন শ্রমিক, এটা এতদিনের সময় লেগেছে একটা পুকুর কাটতে। তাহলে 15 জন শ্রমিক এই পুরো পুকুরটা কাটতে 15 জন 18 জন মানে 50 জন শ্রমিক লেগেছে। কতদিনে কেটেছে তারা? 18 দিনের মধ্যে কেটেছে। ঠিক আছে, 18 দিনের মধ্যে কাটতে সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে, কিন্তু এই বলছে যদি এই পুকুরটা যদি 15 দিনের মধ্যে কাটতে হয়, মানে আরও তাড়াতাড়ি কাটতে হবে, যদি 15 দিনের মধ্যে কাটতে হয় তাহলে কতজন শ্রমিক লাগে? তাহলে মানে দেখো 18 দিনে যদি 50 জন শ্রমিক লাগে, তাহলে ওই একই কাজ 15 দিনে করতে কম শ্রমিক লাগবে না বেশি শ্রমিক লাগবে? নিশ্চয়ই কম শ্রমিক লাগবে, আরও বেশি লোকের প্রয়োজন হবে। ধরো একটা কাজ 50 জন লোক 18 দিনে কমপ্লিট করতে পারে। 50 জন লোক কত দিনে করতে পারে? 18 দিনে, মানে 18 দিনে সেই কাজটা 50 দিনে করে দিতে পারে। কিন্তু ওই একই কাজ যদি 15 দিনের মধ্যে শেষ করতে হয়, তাহলে কি কোনো কাজ যদি মানে আরও তাড়াতাড়ি শেষ করতে হয়, মানে 15 দিনের মধ্যে শেষ করতে হয়, তাহলে কি আরও বেশি, মানে 15 দিনের মধ্যে যদি কাজটাকে শেষ করতে হয়, 18 দিনের বদলে যদি আমাকে 15 দিনের মধ্যে কাজটা শেষ করতে হয়, প্রথমে লিখেছিল কত টাকা? 18 দিনে 50 জন শ্রমিকের প্রয়োজন হয়েছিল। তাহলে 15 দিনে নিশ্চয়ই 50 জন শ্রমিকের প্রয়োজন হবে না, আরও বেশি শ্রমিকের প্রয়োজন হবে, তাই তো? তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, যে দিন সংখ্যা যদি কমে তাহলে দেখো গ্রামবাসীর সংখ্যা অবশ্যই কিন্তু বাড়বে। কারণ 18 দিনে যদি 50 জন শ্রমিক লাগে একটা পুকুর তৈরি করতে, তাহলে 15 দিনে ওই একই পুকুর কাটতে আরও বেশি জন শ্রমিক লাগবে, তাই তো? 18 দিনে 50 জন শ্রমিক লাগলে 15 দিনে পুকুরটা কাটতে আরও বেশি শ্রমিক লাগবে, অর্থাৎ একটা কমছে অথচ আর একটা বেড়ে যাচ্ছে। তার মানে কি বলেছিলাম, যে একটা কমলে আর একটা বাড়লে, অথবা একটা বাড়লে আর একটা যদি কমে যায়, তখন সেটাকে বলা হয় ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ উল্টো হলে। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে কেমন হয় দেখিয়েছিলাম, যে সরল হলে হয় x সমানুপাত y, আর ব্যস্ত হলে কেমন হবে? x সমানুপাত 1/y। এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে দেখো এটা ব্যস্ত সম্পর্ক হচ্ছে না, কারণ একটা কমলে আর একটা বাড়ছে। কি হচ্ছে? ব্যস্ত সম্পর্ক হচ্ছে। ব্যাস, তাহলে লিখি আমি যে দিন সংখ্যা ও গ্রামবাসীর মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্ক রয়েছে। দিন সংখ্যার সঙ্গে
দিন সংখ্যার সঙ্গে গ্রামবাসীর সংখ্যার ব্যস্তভেদ সম্পর্ক রয়েছে। ব্যস্তভেদ সম্পর্ক, গ্রামবাসীর সংখ্যার, তাহলে দিন সংখ্যার সঙ্গে গ্রামবাসীর সংখ্যার ব্যস্তভেদ সম্পর্ক, ব্যস্তভেদ সম্পর্ক রয়েছে। ঠিক আছে, তাহলে ব্যস্তভেদ হলে কী হবে বলেছিলাম, এই যে এক্স সমানুপাত 1/y, তাহলে লিখে দিলাম এক্স মানে কোনটা, দিন, আর গ্রামবাসী মানে কত, ওয়াই। তাহলে কি হবে, এক্স সমানুপাত 1/y। তাহলে কেমন দাঁড়াচ্ছে, এক্স এই চিহ্নটার মানে কি বললাম, সমান সমান কে ইজিক্যাল টু 1/y। অবশ্যই লিখতে হবে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, আর এটা কি 1 নম্বর সমীকরণ, তাই তো। তাহলে এবার কি করব আমি, মানে প্রতিটা মানে মান বসাবো। এবার আমার কাজ হচ্ছে মান বসানো, তাহলে বসাই। তাহলে কি লিখবো, প্রথম ক্ষেত্রে বললাম তোমাদের যেমনভাবে, এটা মুছলাম। প্রথম ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে হচ্ছে এইটা, এই যে এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স আর এটা ওয়াই, তাই তো। প্রথম ক্ষেত্রে এক্স আর ওয়াই এর মান দিয়ে আছে, সেখান থেকে কি বেরাবে। আবার দ্বিতীয় ক্ষেত্রে এক্স এর মান দিয়ে আছে কিন্তু ওয়াই এর মান দিয়ে নেই, ওয়াই এর মান তোমাকে বের করতে হবে। তাহলে লিখি, যখন এক্স সমান সমান 18 ও ওয়াই সমান সমান 50 হলে কীরকম দাঁড়াচ্ছে দেখি। 1 নম্বর সমীকরণটা লিখি, এক্স সমান সমান কে 1/y, এক্স সমান সমান কে 1/y, এক্স এর মান কত 18, কে তো দেয়া নেই, গুণ 1/y মানে কত 1/50। এবার ক্রস গুণ করবো, এর নিচে কিছু নেই মানে 1 ধরে নিলাম। ঠিক আছে, এবার ভালো করে দেখো কী হবে, কেটা কী হবে, এর সাথে গুণ হবে কে, আর 18টা এর সাথে গুণ হবে, তাহলে কত হচ্ছে দেখি, 0, 5 আর 40 0, 5 × 5 6 7 8 9, কে ইজিক্যাল টু বেরাচ্ছে কত 900, 0 5 আর 40 0, 5 × 5 6 7 8 9, হ্যাঁ 900 বেরাবে। ঠিক আছে, এটা গেল প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি, আবার 1 নম্বর সমীকরণে ফের মান বসাবো, ফের একই রকমভাবে এক্স এর মান দেওয়া আছে কিন্তু ওয়াই এর মান দেওয়া নেই দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে লিখি আমি 1 নং সমীকরণে, ঠিক আছে, কিসে মান দেওয়া আছে, এক্স সমান সমান কত, 1 নং সমীকরণে এক্স কত 15, ওয়াই দেয়া নেই, কে বেরিয়েছে, কে সমান সমান 900 বসিয়ে পাই। ঠিক আছে, বসাই, এক্স সমান সমান কে ইন্টু 1/y, তাহলে হ্যাঁ এক্স এর মান তো দেয়া, হ্যাঁ এক্স এর মান দেওয়া আছে। তাহলে এক্স মানে কত, এক্স মানে 15, বসাই, সমান সমান কে এর মান দেওয়া আছে, কে কত 900 ইন্টু 1/y। তাহলে 900টা কোথায় আছে, উপরে আছে, আর ওয়াইটা কোথায় আছে, নিচে আছে। এটা 1 ধরে নিচ্ছি, আর এর তলায় 1 ধরে নিলাম। ক্রস গুণ করলে এ ওয়াইয়ের সাথে এই 15টা গুণ হবে, তাহলে গুণ হলে কত হচ্ছে 15y ইজিক্যাল টু কত হচ্ছে 900। ঠিক আছে, ওয়াইটা বাঁ দিকে থাকবে, সমান সমান 900 ডিভাইডেড বাই 15, কাটাকুটি করি, 6 15 90 মানে 60। তাহলে ওয়াই ইজিক্যাল টু কত বেরালো, ওয়াই ইজিক্যাল টু বেরালো হচ্ছে 60। তার মানে 15 দিন
কী বলে 15 দিনে কতজন গ্রামবাসীর প্রয়োজন হবে? 60 জনের। আচ্ছা কী চেয়েছে দেখি এখানে বলেছে দেখো, ও আচ্ছা উত্তরটা চেয়েছে কিন্তু অন্য, উত্তরটা চেয়েছে আরও অতিরিক্ত, মানে আরও এক্সট্রা কজনের প্রয়োজন হবে। এমনি এই মুহূর্তে তাদের কাছে কত লোক ছিল? 50 জন। কিন্তু 50 জনে তো কাজটা হবে না। 50 জনে কি কাজটা হবে? আমি কিন্তু এখানে মুছে করছি, হ্যাঁ 50 জনের কাজটা কি হবে? হবে না। কতজনের প্রয়োজন? টোটাল 60 জনের। তার মানে অতিরিক্ত আরও কজনের প্রয়োজন? ভালো করে দেখেন, কিন্তু 60 অ্যান্সার নয়। অ্যান্সার কি বলেছে? বলছে আরও এক্সট্রা কজনের প্রয়োজন। আমার কাছে আছে কতজন লেবার? 50 জন গ্রামবাসী আছে। আছে কজন? 50 জন। কিন্তু এই 50 জনে কি কাজটা করানো সম্ভব না। কতজনের কাজটা, এই কাজটা করতে কতজন লাগবে? 60 জন। তাহলে এখনও আরও কতজনের প্রয়োজন? অতিরিক্ত আরও কতজনের প্রয়োজন? অতিরিক্ত আরও 10 জনের প্রয়োজন। কীভাবে করবো? 60 থেকে 50 বিয়োগ করব। তাহলে আমি মুছে আমি এখানটায় করছি, উপরটায় মুছছি আমি। তাহলে অতিরিক্ত কজনের প্রয়োজন? অতিরিক্ত কত কি বলেছে না, অতিরিক্ত কতজন শ্রমিকের প্রয়োজন? অতিরিক্ত কী হবে? সমান সমান 60 থেকে 50 বিয়োগ হবে অতিরিক্ত 10 জন শ্রমিকের প্রয়োজন, 10 জন গ্রামবাসীর প্রয়োজন। 10 জন গ্রামবাসীর প্রয়োজন, অতিরিক্ত 10 জন গ্রামবাসীর, অতিরিক্ত 10 জন গ্রামবাসীর প্রয়োজন। তাহলে উত্তর বলেছে যে আরও এক্সট্রা কজন, আমার কাছে আছে তো 50 জন, তাহলে আরও এক্সট্রা আর কজনের দরকার? মাত্র আরও এক্সট্রা কজনের দরকার? আর 10 জন হলেই আমার মোটামুটি হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ভেদ বোঝালাম এবং সেখান থেকে আমি তোমাদের টোটাল 1, 2, 3 মানে 1-এর একটা, 2-এর একটা এবং 3-এর 3টে অঙ্ক আমি তোমাদের করে দিলাম। তো এই সবকটা অঙ্কের মধ্যে তোমার যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।